সুপ্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে একটি লাইভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে একটি ভিডিও বানাচ্ছিলাম, সে ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়বস্তু নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ছাত্রদের নিয়ে বঙ্গভবনে বসতে চাই, যে বঙ্গভবন গণভবনে আর কি, সেই গণভবনে বসতে চাই, ছাত্রদের অভিভাবক নিয়ে গণভবনে বসতে চেয়েছিল আর কি সাবেক প্রধানমন্ত্রী। তো এখন আমার কথা হচ্ছে যে ছাত্রদের অভিভাবক এনারা সাধারণ গ্রামে বসবাস করেন, ছাত্রগুলো থাকে ঢাকা ভার্সিটিতে। এখন চাকরির বিষয়বস্তু নিয়ে যে গণভবনে যে অভিভাবক নিয়ে বসবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমার কথা হচ্ছে লাগে কি যে গ্রামের কৃষক শ্রমিক থেকে শুরু করে সবাই ব্যবসায়ী কষ্ট করে ছাত্র অতদূর পর্যন্ত পিতামাতা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাই আছেন। আর লেখাপড়ার শেষে এগুলো দেখার দায়িত্ব হচ্ছে জনগণের প্রতিনিধি যারা, তারাই হচ্ছে এইসব ছাত্র অভিভাবক। এখন ছাত্রদের যে দাবি কোটা সংস্কার, শুধু একটা কোটা সংস্কার, এখানে মুক্তিযোদ্ধা আছে নাকি কোনটা আছে? ওনারা চাইতেছে মেধার ভিত্তিতে চাকরি, কারণ কোটার ভিতরে নানান সমস্যার সৃষ্টি হয়, হয়তোবা অনেকেরই আর্থিক দিক দিয়ে হয়তোবা তারা পেরে উঠতে পারে না, আপনারা জানেন। এমনকি আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা শুনেছি, সব জায়গায় একই আলোচনা, কোনো চাকরি নিতে গেলেই ঘুষ দিতে হয়। এখন এত টাকা পয়সা খরচ করে সেই চাকরি নিতে গেলে যদি ঘুষ দিতে হয়, তাহলে আমাদের শিক্ষার কি দাম থাকলো? আমরা ভার্সিটি থেকে যে সব ছলপল গুলো লেখাপড়া শিখিয়েছি, আর এখানে যা দিলে ফের আমাদের অর্থ ব্যয় করতে হয়, তাহলে এখানে যারা যেসব জনগণ তাদের সুবিধার জন্য, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যাদের ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে বসালেন, অর্থাৎ সরকার প্রধান বানালেন, এইসব ছাত্রের অভিভাবকের একটু আশা আকাঙ্ক্ষা গুলো তাদের পূরণ করা দরকার আমি মনে করি। মানে আপনারা কি মনে করেন তা জানি না। তে উনি বললেন গণভবনে অভিভাবক নিয়ে বসবেন। এখন আমি কই কি যে সাধারণ জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার প্রধান বানিয়েছেন, অথবা সংসদে বিভিন্ন এমপি মন্ত্রী ওনারা সংসদে থাকেন। আর ছাত্রদের যে দাবি দেওয়া গুলো, এইগুলো যদি আপনারা মাথায় নিয়ে তাদের একটু বুঝ পরামর্শ দিয়ে, অনেক সময় অনেক কিছু বলতে হয়, যেমন একটি ফ্যামিলিতে যদি কোনো ছেলে পেলে দুষ্ট কাজটা থাকে, তাহলে কিন্তু বাবা এদের ফাইলিয়ে দেওয়ার মতো কোনো অপশন রাখে না। যেমন শাসনও করে তেমন আদরও করে, এটা অভিভাবকের দায়িত্ব। তাই বলে পিতা কখনো কিন্তু সন্তানের হত্যা করে না, মাতাও হত্যা করে না, যদিও সেই ছেলে একটু দুষ্টু খাসটে হয়। আর দুষ্ট খাসটে হবে কেন? যদি আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ভালো থাকে, তাহলে তো ছলপল অথবা তরুণ প্রজন্ম নষ্ট হওয়ার কোনো কথা না। তো যারা ভার্সিটিতে লেখাপড়া করে
তারা কিন্তু মেধা স্বয়ংসম্পূর্ণ। আর এই মেধার যদি মূল্যায়ন না থাকে, তাহলে আমি যে প্রধান হলাম, আমি একটা পরিবারের অভিভাবক, তাহলে অভিভাবকের দাম থাকলো কোথায়? আমার বিষয়টা হচ্ছিল কি, যারা রাষ্ট্রে থাকেন, আমাদের যে নতুন প্রজন্মগুলো, এরা তো শিশু, অথবা আপনারা যা বলছেন এরা কিন্তু অতটুকু বোঝে না। আপনারা রাজনীতি করেন, ওরা কিন্তু রাজনীতি করে না। ওদের একটাই আকাঙ্ক্ষা ছিল, আমরা লেখাপড়া শেষ করছি, আমাদের চাকরি দিতে হবে। আর চাকরিটা যদি না পায়, তারা তো ধরেন যে একটু দুঃখ প্রকাশ করতেই পারে, নানান দাবি দেওয়াগুলি তো সরকার প্রধানের কাছে তো তুলে ধরে, কিন্তু এইগুলি তো দেখার দায়িত্ব আপনাদের। যাই হোক, ওনারা আন্দোলন করলো। এরই মধ্যে সরকার দলের একটি প্রধান আন্দোলনকে ভিন্ন চোখে দেখলেন আর কি। উনি নানান কথাবার্তা উপস্থাপন করলেন যে কোটা সংস্কারের ভিতরে জামাত শিবির ঢুকছে, এই দলের লোক ঢুকছে, সেই দলের লোক ঢুকছে, এইগুলো নিয়ে সাইজ করতে এখানে কি বললেন, ওনার নাকি কি একটা দল আছে, সেই দলের লোকই যথেষ্ট। এখন যদি এই প্রজন্ম, আমরা যা মন আল্লাহ আমাদেরকে যখন মাতৃকুল দিয়ে পাঠিয়েছে, তখন কিন্তু আমরা সবাই খালি হাতে এসেছি, সঙ্গের এই কাপড়টাও কিন্তু ছিল না, এই কাপড়টাই ছিল না। আপনারা যে দমন পীড়ন করবেন কিসের স্বার্থে? এমন কি ক্ষতি করেছিল তারা? তারা আন্দোলন করবে, এটা করবে, সেটা করবে, তাকে দাবি দাবাগুলো তুলে নেবে, আপনারা মেনে নিতে পারলেন না কেন? এটা যদি সাধারণভাবে নিতেন, যে বাবা, তোমাদের দাবি দাবাগুলো আমরা দেখতেছি, দেখি কি করা যায়, বুঝতেছি তোমরা এরকম উচ্ছৃঙ্খল হয়ে না, এটা করো না, সেটা করো না, আমরা তোমাদের ভালো লক্ষ্যে আমরা এই জায়গায় আছি, আমরা তোমাদের অভিভাবক, তোমরা যেন বেকার না থাকো, তাহলে সেই বিষয়গুলো আমরা দেখতেছি। এখন কোন একটি দল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ই করলেন আর কি, পার্সেন্টেজ, আর এই পার্সেন্টেজের বিষয়গুলো আলোচনা করবেন নাকি, যা দেখা গেল নানান বিভ্রান্তির সৃষ্টি হলো, এই জায়গায় না সে জায়গায়। এখন বললেন যে ওটা সংশোধনীয়, যা করা দরকার বিচার বিভাগ করবেন। এখন বিচার বিভাগের কাজ হলো বিচার করা, আইনের সঠিক দিক নির্দেশনা প্রয়োগ করা, আমি মনে করি। কিন্তু এই ছাত্ররা আপনাকে অভিভাবক বানাইছে, অনেকেই আমি যে জানি, গ্রাম দিয়ে আলোচনা করি, আপনাকে অনেক ভালোবাসে, যে সরকার প্রধান অনেক ভালোবাসছে, এই ছাত্ররা অনেক সময় ভালোবাসছে। যেমন আমি দেখেছি স্কুলে, এরা তো ধরেন যে আপনারই কোনো না কোনো দিক দিয়ে আপনারই সার্বিক সহযোগিতা পেয়ে, যেমন শিক্ষা উপবৃত্তি, এগুলি উপবৃত্তি পায়, কিন্তু অনেক সময় অনেক কিছু এরা সরকারের অনেক সার্বিক সহযোগিতা পেয়েছে। কিন্তু এত সার্বিক সহযোগিতা দিলেন, দেওয়ার পরেও অত তারা চাকরি যদি না পায়, তাহলে এই সার্বিক সহযোগিতার মূল্যায়ন থাকবে কি? তাই আমি বলবো যে ছাত্রদের দমন পীড়ন করতে যায় যে একটা কথা বলছিল, এগুলি সাইজ করতে আমার ছাত্র দলই যথেষ্ট, আর নাকি ছাত্রলীগ যথেষ্ট। কারণ এই ছাত্রলীগের কথা বলতে গিয়ে ছাত্রগুলো আবার ফের ক্ষিপ্ত হয়ে গেল। মানে কি বলবো, কারার ভিতরে যেরকম তেল দিলে টকবক টকবক করে, ছাত্ররা এরকম খেপে গেল। এই যে খেপলো, খেপালো, কে খেপালো? আমার বিষয় হলো তাই, ছাত্রদের খেপালোটা কে? ওরা তো ঠান্ডা ছিল, ওদের হাতে তো লাঠি সোটা দেখে নেই, লাঠি সোটা গুলো কে হাতে নিল আগে?
এইটাই হলো বিষয়। এখন আমি বেশি কথা বলবো না। আবার আর একটা কথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী কোথায় যেন একটা সফরে গিয়েছিলেন আর কি, তে ওখান থেকে চীনে না কোথায় যেন গেছিল, তে ওখান থেকে ঘুরে আসে প্রেস ব্রিফিং এ বসলেন আর কি। হম, সাংবাদিকদের আলোচনা নিয়ে বসলেন আর কি। এর মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করলো যে মুক্তিযুদ্ধের কথা, এখানে চাকরি শুধু তারাই পায়, আমরা পাই না, এরা পায় না, চাকরি শুধু তারাই পাবে, এনারা পাবে না। তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটি কথা বলেছিল, সেটা মিডিয়ায় ভাষ্যমান আর কি, আপনারা সবাই দেখেছেন, যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানরা চাকরি পাবে। এখন বিষয়টা হলো কি, যে এই যে রাজাকারের সন্তান 1952 থেকে শুরু করে 71 পর্যন্ত, এই যাবতে রাজাকার কয়জন ছিল, আর এখনকার যে ছেলে পেলে গুলো থাকতে পারে, দু একটা থাকতে পারে, কিন্তু সবগুলোই তো রাজাকারের সন্তান না। আপনার কথাও ঠিক আছে কিছু অংশ। এখন বিষয়টা হলো কি, যে এই কথাটার পরিপ্রেক্ষিতে ছাত্ররা আরো খেপে গেল। এখন এই কথা পরিপ্রেক্ষিতে বিভিন্ন নাশকতা সৃষ্টি হলে রাষ্ট্রের ভিতরে, আপনারা, আমি আমার সাধারণ মাথা নিয়ে বুঝি যে ছাত্রদের যদি আপনার সহজ সরল কথা দিয়ে যদি একটুখানি, আপনার বিভিন্ন ধরনের নেতাকর্মী ছিল, তাদেরকে যদি জায়গায় জায়গায় একটু এদের নিয়ে একটু আলোচনা করার সুযোগটা করে দিতেন, এরকম বিভ্রান্তির মধ্যে ছাত্রদের না ফেলে। ওরা তো নতুন প্রজন্মের, কিছু বোঝে না, ওরা কোড বোঝে না, ওরা কোনো কিছু বোঝে না, সব দাবি দেওয়া করলো সরকার প্রধানের কাছে তুলে ধরছে। তো এখান থেকে এই বিভ্রান্তি গুলো সৃষ্টি হলো, তারপরে তো নানান নাশকতা আপনারা দেখলেন। হম, যখন বিষয় এই যে আমি আগে বলেছিলাম, আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, ব্যাপক উন্নয়ন করেছে, এখন তো আমার কথা বলতে ভয় হয়, আওয়ামী লীগের কথা বলতেও অনেক সময় ভয় হয়। তার কারণ কি জানেন, আমি আরেকদিনকে এক আমার বড় ভাই, তার একটা প্রতিবেদন করছিলাম, নিউজ করে দিছিলাম, বাড়িঘর দর কারাজান পুড়ে দিছিল, সে নিউজটা করে দিছিলাম। সে আমাকে এক সময় ডাকলো, ভাই আপনি একটু আসেন। তো কোথায় বলো, থানায় আসেন। আমি তো একটুখানি মনের দিক দিয়ে একটুখানি খারাপই লাগলো, কি ব্যাপার থানায় ডাকে কেন, ব্যাপারটা কি, তো যাই। তো বললো, ভাই আপনার নিউজটা দিয়ে আমার কিছু উপকার হয়েছে, হম, এই জন্য আপনাকে ধন্যবাদ। হম, তো বললাম এইটুকু জন্য আপনি থানায়। তো এরই মধ্যেই ধরেন যে এক লোক, নাম বলবো না আর কি, যে আমাকে বলতেছে